সনাতন, এই সনাতন, উঠ, আর কত ঘুমোবি? হঠাৎ করে এই ঘুমটা ভেঙে যায় সনাতনের। ও শুনতে পায় পাশের ঘরে অরুণের মামা তারস্বরে নাক ডাকছেন। ও নিজেও কোনো একটা অজ্ঞাত কারণে ঘেমে নিয়ে একেবারে স্নান করে গেছে। কিন্তু ওর ভয়ের মূল কারণটা হলো ঘুমের মধ্যেও ও যেন পরিষ্কার শুনতে পাচ্ছিল ওকে কেউ একজন ডাকছে। ও পরিষ্কার শুনেছে ওর নাম ধরেই কেউ একজন বারবার ডাকছে। আর কত ঘুমোবি রে বেটা? এবার ওঠ, আমার হয়ে তোকে যে একটা কাজ করে দিতে হবে। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না সনাতন? ওঠ! এবার খুব পরিষ্কার করে নিজের নামটা শুনতে পায় সনাতন। ধর্মর করে উঠে বসে বিছানার ওপর। ও বুঝতে পারে কেউ ওর নাম ধরে ডাকছে। উঠে বসে এদিক ওদিক তাকাতেই দেখে ওদের ঘরের জানলায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটার মুখ অন্ধকারে স্পষ্ট করে বোঝা না গেলেও বাইরে চাঁদের আলোয় ওর বুঝে নিতে অসুবিধা হয় না লোকটির মাথায় জটা আর চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। তখনই সনাতনের মনে পড়ে অরুণের এই ঘরটা বাড়ির দোতলায়, আর ওই জানলার বাইরে এমন কিছুই নেই যার উপরে দাঁড়িয়ে থাকা যায়। তাহলে ওই লোকটা ওখানে দাঁড়িয়ে রয়েছে কি করে? কথাটা মনে হতেই চমকে ওঠে সনাতন। তখন নিজেরই বলা একটা কথা হঠাৎ করে মনে পড়ে যায়। ও কিছুক্ষণ আগেই অরুণকে বলেছিল এই সমস্ত সাধু সন্ত লোকেদের অনেক অলৌকিক ক্ষমতা থাকে। এনারা চাইলে যেমন সৃষ্টিমূলক অনেক কিছু ঘটাতে পারেন, তেমনি এদের রোষে একবার পড়লে যে কোনো সাধারণ মানুষের জীবন একেবারে তছনছ হয়ে যেতে পারে। আর সেই কারণে বেশ ভয়ে ভয়ে ওই লোকটা ডাকে সাড়া দিয়ে জানলার দিকে উঠে যায় সনাতন। শোন সনাতন, তোকে আজ রাত্রেই একটা কাজ করতে হবে। তুই তো তোর বান্ধবী ওই ঝিমলিকে চিনিস। ধরে নে ওর জন্যই তোকে এই কাজটা করতে হবে। ঝিমলির নাম শুনে মনের ভিতর আবার একটা দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হয়ে ওঠে সনাতনের। আর সাধুর সেই অন্তর্ভেদী দৃষ্টি যেন মুহূর্তের মধ্যে ওর মনের ভেতরটা পড়ে ফেলে। সাধু বলেন, তুই শুনতে পাচ্ছিস সনাতন? তোর বান্ধবী তোর জন্য কেঁদে চলেছে। তুই ওর কাছে না গেলে ওর কান্না শেষ হবে না। আমি তা হতে দেব না। ওকে এভাবেই প্রতিটা মুহূর্ত কষ্ট দেব আমি। জীবন আর মৃত্যু দুটোর কোনোটি ঝিমলির জন্য অবশিষ্ট থাকবে না। আর এই দুইয়ের মাঝে পড়ে ও তিলে তিলে মরবে। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। হাই, আমি রূপম, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে বিশিষ্ট লেখক শিবাঙ্গনের কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্স মা মুন্ডমালির ব্রহ্মশিলা। শুরু হচ্ছে আজকের গল্প মা মুন্ডমালির ব্রহ্মশিলা। প্রতি বছর স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সনাতন অরুণের মামা বাড়ি চলে আসে প্রতাপগড়ে। আসলে বেশ কয়েক বছর আগেও সনাতন ওর বাবা মায়ের সাথে এই প্রতাপগড়েই থাকতো। পরে ওর বাবা সরকারি চাকরি নিয়ে কলকাতায় চলে গেলে সনাতনকেও ওর বাবা মায়ের সঙ্গে কলকাতায় পাড়ি জমাতে হয়। কিন্তু যতই ও শহুরে আদব কায়দা রপ্ত করুক, ওর মন পড়ে থাকে এই প্রতাপগড়েই। এখানকার মাঠের সবুজ ঘাস, পুকুর পাড়ের তাল গাছ, গরমের দিনে পুকুরে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটা, কোনো কিছুই ভুলতে পারে না সনাতন।
ফলে নিজের মনের সাথে যুদ্ধ করে শহরে টিকে গেলেও যখনই ও ছুটি পায় ও বারবার ছুটে আসে এই প্রতাপগড়ে। আর প্রতাপগড়ে এসে ওর থাকার ব্যবস্থা হয় ওর অভিন্ন হৃদয় বন্ধু অরুণদের বাড়ি। যদিও এটা অরুণদের নিজের বাড়ি নয়, আসলে মামার বাড়ি। তবে এখানে অরুণের দেখভালে কোনো গাফিলতি হয় না কোনোদিনও। আসলে অরুণের বাবা ওর খুব ছোটবেলায় মারা যাবার পর অরুণ আর অরুণের মা চলে আসেন এই প্রতাপগড়ে। এদিকে অরুণের মামা মামিমা নিঃসন্তান। অরুণকে পেয়ে তারাও যেন বেঁচে থাকার একটা সম্বল পান। কিছুদিনের মধ্যেই অরুণ ওই বাড়ির সকলের এক্কেবারে নয়নের মণি হয়ে ওঠে। যখন অরুণ ওর মামার বাড়িতে আসে তখন ওর বয়স বড়জোর 2 বছর। সেই থেকে আজ প্রায় টানা 20 বছর সময় কেটে গিয়েছে। সত্যি বলতে কি, অরুণ যে এই বাড়ির ছেলে নয়, কেবলমাত্র একজন আশ্রিত, সেটা বলে না দিলে কেউ বুঝবেই না। আর এই বাড়িতে সনাতন এলেও সেই একই রকম আপ্যায়ন পায়। এই বছর সনাতন কলেজের ডিগ্রি শেষ করে মাস্টার্স করবে বলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। কিন্তু ওর সেই ছোটবেলার অভ্যাস আজও ছাড়েনি। কলেজের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই সনাতন চলে আসে প্রতাপগড়ে, অরুণদের বাড়ি। তবে এইভাবে প্রতিবার প্রতাপগড়ে ছুটে ছুটে আসার আরও একটা কারণ আছে, সে ঝিমলি। কি রে সনাতন, আমি তো শুনলাম তুই সেই সকালবেলা প্রতাপগড়ে এসেছিস। তা এতক্ষণে সময় হলো আমার সাথে দেখা করতে আসার? কথাটা ঠিক, ঝিমলির অভিমান হওয়াটা খুবই স্বাভাবিক। সত্যি তো, সনাতন অরুণদের বাড়ি এসেছে সেই সকাল 10টা নাগাদ, অথচ নদীর ধারে বাঁশের সাঁকোতে ঝিমলির সাথে দেখা করার জন্য ও সময় পেয়েছে প্রায় সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পর। আর সেটাই ঝিমলির অভিমানের আসল কারণ। কি রে বল, আমার সাথে দেখা করার জন্য এতক্ষণে তো সময় হলো? আরে না রে, আসলে মামা বাড়িতে সকলের সাথে কথা বলতে বলতে এতটা দেরি হয়ে গেল। তুই তো জানিসই অরুণের মামা মামিমা কীরকম মিশুকে মানুষ, একবার কথা বলতে শুরু করলে আর থামতেই চায় না। আর তার উপরে আছেন তো ওনার দাদু দিদিমা। অরুণের দিদিমা এত কথা বলেন যে উত্তর দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যায়। ও তাহলে তো মিটেই গেল। তুই বরং ওই অরুণের দাদু দিদিমা মামা মামিমা সবার সাথে গিয়ে গল্প কর, আমার সাথে আর কথা বলার তোর দরকার নেই। আরে আমি কি সে কথা বলেছি নাকি? আমি তো এই প্রতাপগড়ে আসি শুধু তোর জন্য বল। কিন্তু ওনাদের সাথে কথা না বলে যে ওঠার জো নেই, তুই তো জানিসই। ওনারা একবার কথা বলতে শুরু করলে আর যে থামতেই চান না। এবার আর মুখে কিছু না বলে একটা কপট রাগ দেখিয়ে ঝিমলি অন্য পাশে ঘুরে বসে। আর সনাতন বুঝতে পারে আকাশে জমে থাকা মেঘের পরিমাণ এবার বেশ অনেকটাই। হয়তো কিছুক্ষণ পরেই বড় সড়ো কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। আর সেটা মনে করেই প্রসঙ্গ বদল করার জন্য সনাতন বলে ওঠে, বুঝলি ঝিমলি, আমি না ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি মাস্টার ডিগ্রি করার। আর 1-2 বছরের মধ্যেই একটা ভালো চাকরি পেয়ে যাব আশা করছি। তাই ভাবছি এবার তোর কথাটা বাড়িতে জানাবো। এভাবে আর কতদিন চলবে বলতো? সনাতনের কথা শুনে চোখ দুটো ছলছল করে ওঠে ঝিমলি। কিছু মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে বলে, ছাড় তো বাপু, তোর মুখের কথায় কোনো ভরসা নেই। কতবারই তো বলেছিস আমার কথা তোর বাবা মাকে বলেছিস, অথচ এখনো পর্যন্ত একবারও আমাকে তোর বাবা মায়ের আশীর্বাদ নিতে নিয়ে গেছিস? খালি আমার মন ভোলানো কথা বলা না। তুই ভাবিস আমি তো গ্রামের মেয়ে, যতই রাগ করি একটু মিষ্টি করে কথা বললেই আমার মনটা ভিজে যাবে, আমি একেবারে গলে জল হয়ে যাব। না রে, সে কথা নয়। আমি এবার সত্যি সত্যি তোর কথা বলবো ঠিক করেছি। আসলে গ্র্যাজুয়েশনটা না হওয়া পর্যন্ত বাড়িতে সাহস করে তোর কথা ঠিক বলতে পারছিলাম না রে। তুই প্লিজ আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। তা নয় রে সনাতন, আসলে তুই যে সময়টা তোর নিজের কেরিয়ার তৈরি করতে কাটিয়ে ফেললি,
সেই সময়ের মধ্যেই প্রতাপগড়ে কত কিছু ঘটে গেল, তুই তার খোঁজও নিসনি। তুই যখন কলেজে তোর গ্র্যাজুয়েশনের ক্লাস করছিলি, তখন আমাদের এই গ্রামের ওই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা সরু নদীটা দিয়ে অনেক জল বয়ে গেছে। আমাদের অনেক চোখের জল এই নদী দিয়ে বয়ে গেছে রে। তাই আজ আমি কোনো কিছুই বোঝা বা না বোঝার জায়গায় নেই রে সনাতন। একটা অনিশ্চিত ভবিষ্যৎ আমার বর্তমানটাকেও গ্রাস করে নিয়েছে। এসব কি বলছিস বলতো তুই ঝিমলি? না তো কি, নেহাত তুই এতদিন পর আমার সাথে দেখা করার জন্য এলি, সেই জন্যই তো আমি এতটা পথ পার করে এলাম। তোর সাথে দেখা হলো, আর কি চাই? এভাবেই যখন এরপর থেকে তুই এই প্রতাপগড়ে আসবি, তখন আমিও তোর সাথে দেখা করতে আসব। এই নদীর ওপর সাঁকোতে বসে দুজনে অনেক গল্প করব, সুখ দুঃখের কথা বলবো, তারপর আবার ফিরে যাব আমার নিজের জায়গায়। এর বেশি আমি আর কিছু চাই না রে। আমি এইটুকু পেলেই খুশি। কি যে হেয়ালি করিস না ঝিমলি। আমি কোথায় তোকে বলছি আমি তোর কথা বাবাকে বলবো, যাতে সামনের দিনে আমরা বিয়ে করে সংসার করতে পারি, আর তুই তখন থেকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিস। আচ্ছা সনাতন, অরুণ তো তোর খুব ভালো বন্ধু। তা অরুণকে তুই আমার কথা কখনো বলতে পেরেছিস? আমি জানি পারিসনি। তুই তোর বন্ধুকে আমার কথা বলতে পারিসনি। আর তুই তোর ওই রকম বদরাগী বাবাকে আমার কথা বলতে পারবি? এটা আমাকে বিশ্বাস করতে হবে বলছিস? না রে, সত্যি। আমি এবার সত্যি সত্যি তোর কথা বাবাকে বলবো। দেখিস, বলবো বলবো বলবোই, এই 3 সত্যি করছি। সনাতনের কথা সম্পূর্ণ হওয়ার আগেই খিলখিল করে হেসে ওঠে ঝিমলি। হাসতে হাসতেই ও বলে, যা বাড়ি যা, তোর বন্ধু ব্যবসার কাজকর্ম মিটিয়ে বাড়ি আসার সময় হয়ে গেছে। তোকে বাড়িতে না দেখলে অরুণ আবার তোকে সন্দেহ করবে। সনাতন ভাবে কথাটা ঝিমলি ভুল বলেনি। আসলে সনাতন ঝিমলির সাথে দেখা করতে আসার জন্য মামাবাড়ির লোকেদের কারণে দেরি করেনি, দেরি করেছিল অরুণের জন্য। পড়াশোনা বেশি দূর না হওয়ায় ওর মামা ওকে এই ব্যবসাটি করে দিয়েছিল। অরুণের পাইকারি ডিমের ব্যবসা। প্রতিদিন সকাল ও সন্ধ্যাবেলা সে সাইকেলের হ্যান্ডেলে ডিমের ঝাঁকা বেঁধে নিয়ে বাজারের দিকে রওনা হয়। এমনিতে মামার অবস্থা যথেষ্ট সচ্ছল হলেও নিজের হাত খরচের টাকা রোজগারের স্বার্থেই অরুণ এটা করে, ওর আত্মসম্মানের জন্য। আর ও যখন ওর ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে যায়, সেই সুযোগেই সনাতনও বেরিয়ে পড়ে ঝিমলির সাথে দেখা করতে। একথা সত্যি, সনাতন এখনো অরুণকে ঝিমলির কথা বলে উঠতে পারেনি। ওর মনে একটা অদ্ভুত সংকোচ হয় কাউকে ঝিমলির কথা বলতে। এমনিতেও কলেজে পড়াশোনা করার শিক্ষিত ছেলে হলেও ঝিমলির মধ্যে একটা গ্রাম্য ছাপ আছে। এখনো খুব ভালো করে শাড়ি পরতে কিংবা চুল বাঁধতে পারে না ঝিমলি। কথাবার্তাও একটা গ্রাম্য ছাপ। এই সব কিছু মিলিয়ে শহুরে হাওয়া লাগা সনাতন একেবারে যে ঝিমলিকে মন থেকে মেনে নিতে পারে সেটা নয়, কিন্তু তাহলেও ছোটবেলার ভালোবাসা একেবারে ভুলে থাকতেও পারে না। আর কিছুটা মনের সেই তাগিদ থেকেই সনাতন ফিরে ফিরে আসে প্রতাপগড়ে, আর মনে মনে স্বপ্ন দেখে বিয়ের পর ও ঝিমলিকে ঠিক মনের মতো করে নেবে। তবে বিপদ একটাই, তার আগের ঝড়টাকে সামলানো। আর দেরি করিস না সনাতন, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। তুই বাড়ি ফিরে যা, আমাকেও এখন অনেকটা পথ যেতে হবে রে। ঝিমলি বারবার করেই অনেকটা দূরে যাওয়ার কথা বলছিল। সনাতন যতদূর জানে তাতে ঝিমলির বাড়ি এই সাঁকোর কাছাকাছি। তবে ঝিমলির কথা শুনে সনাতন ভেবে নেয় হয়তো ওরা নতুন বাড়ি করে দূরে কোথাও উঠে গেছে। সেই কারণেই ঝিমলি বারবার করে এই কথা বলছে। কিন্তু সেসব কথা আর না বাড়িয়ে সনাতন রওনা দেয় অরুণদের বাড়ির উদ্দেশ্যে। এবার সত্যি সত্যি অরুণের বাড়ি ফিরে আসার সময় হয়ে গেছে। নদীর সাঁকো থেকে মাটির পথ ধরে মিনিট 3 হেঁটে খিড়কির দরজা দিয়ে বাড়ি ঢুকে আসে সনাতন।
কী রে, এত সন্ধেবেলা কোথায় গিয়েছিলি? আমি তোকে বললাম আমার সঙ্গে বাজারে চল, তখন তো গেলি না। না মানে এই এই এদিক ওদিক একটু হাঁটার জন্য গিয়েছিলাম। বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না, তাই নদীর ধারে একটু হাঁটতে গেলাম আর কি। অরুণ কিছুক্ষণ সনাতনের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ওর চাহনি দেখে মনে সন্দেহ হয় ওদের সঠিকভাবে মিথ্যে কথাটা বলতে পারেনি, সেটা বোধহয় অরুণ বুঝতে পেরে গেছে। তবে কিছুক্ষণ পর অরুণ নিজে থেকেই বলে, জানিস সনাতন, আজকে বাজারে একটা মজার কাণ্ড ঘটেছে। কোত্থেকে যেন একটা সাধু এসে জুটেছে। লোকটা কিছুটা পাগল, উল্টোপাল্টা কথা বলে দোকানদারের থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সে লোকটার কথা শুনে প্রথমে সবাই হাসাহাসি করলেও পরে লোকটার আসল উদ্দেশ্য বুঝতে পেরে দুঘা লাগিয়ে তাকে বের করে দেওয়া হয়। এ বাবা, কেন? একটা সাধু মানুষকে মারধর করতে গেলি কেন? আর বলিস না, এসব লোকেদের একদম বিশ্বাস করা যায় না। এই তো মাসখানেক আগেই এরকম একটা সাধু এসে হাজির হয়েছিল। সারা দিন বাজারে ঘুরে বেরিয়েছিল আর লোকদের ধরে ধরে কিছু একটা পাথরের খোঁজ করছিল। আর বলছিল কোনো একজন দেবী নাকি তাকে স্বপ্নাদেশ দিয়েছে ওই পাথরটা নিয়ে যাওয়ার জন্য। ওই পাথরের মধ্যে নাকি সেই দেবীর অলৌকিক শক্তি লুকিয়ে আছে। বল, এসব কথা আজকের যুগে কেউ বিশ্বাস করে? তবে প্রথম দিকে কেউ বুঝতে পারেনি আসলে লোকটার উদ্দেশ্য কী। ভেবেছিল হয়তো লোকটা পাগল। তবে ওর আসল উদ্দেশ্যটা বুঝতে পারা গেল যখন সেদিন রাত্রে বাজারে একটা বড় সড়ো চুরি হয়ে যায়। পুলিশ এসে বলেছিল আসলে ও চোরদের দলেরই লোক ছিল, সাধুর ছদ্মবেশে। সে সারাদিন বাজারে ঘুরে ঘুরে সব রকমের তথ্য প্রমাণ সংগ্রহ করছিল। কার কাছে কত টাকা আছে, কোনো ব্যবসায়ী তার টাকা কিভাবে রাখে, সেই সব। আর সেই সব তথ্য সংগ্রহ করেই সে চোরদের দেয়। বুঝতে পেরেছিস সনাতন, এরা মোটেও সুবিধের মানুষ হয় না। তাই আজ আর কোনো ঝামেলায় না জড়িয়ে লোকটাকে প্রথমেই মেরে বাজার থেকে বার করে দেওয়া হয়েছে। আমি তোর কথা মানছি অরুণ, এ কথা ঠিক। এখন ভালো মানুষের ছদ্মবেশে অনেক খারাপ মানুষ সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাদের কজনই বা চিনতে পারে? কিন্তু এরম একটাও তো হতে পারে আজকে যে লোকটা এসেছে সে হয়তো সত্যি সত্যিই সাধু, কোনো ভণ্ড লোক নয়। তোদের ওনাকে চিনতে ভুল হয়ে গেছে। কে জানে, হতেও পারে। তবে আগের বারের ঘটনা ঘটে যাবার পর এবার আর কেউই ঝুঁকি নিতে চায়নি। তবে জানিস তো সনাতন, লোকটার সঙ্গে বাজারে সবাই যখন দুর্ব্যবহার করছিল তখন লোকটা কিন্তু একটু রাগ করেনি। সাধারণত এরকম মারধর করলে কোনো মানুষের রেগে যাওয়ার কথা, তবে লোকটার মধ্যে সেরকম কোনো কিছু দেখা যায়নি। সে কি রে অরুণ, ব্যাপারটা বেশ গোলমেলে তো। একটা লোককে সবাই মিলে ধরে মারছে, বাজে ব্যবহার করছে, অথচ লোকটা রাগ করছে না। এরকম আবার হয় নাকি? রাগ করা কি বলছিস রে সনাতন? লোকটার মধ্যে কোনো রকমের তাপ উত্তাপকেও দেখতে পাইনি। বলতে পারিস একরকম বিকারহীন হয়েই ছিলেন, শুধু মাঝে মাঝে মুচকি হাসছিলেন। আর সব থেকে বড় কথা কি জানিস, যখন লোকটাকে ঘাড় ধরে বাজার থেকে বার করে দেওয়া হচ্ছে তখনও উনি হেসে হেসে বলছেন, আমায় এখন দাঁড়িয়ে দিচ্ছিস? দে দে, কিন্তু রাত পোহালেই আবার আমাকেই তোরা ডেকে আনবি। আনতেই হবে তোদের, না হলে যে তোদের কারোর নিস্তার নেই রে। সবাই যে মরবি তোরা, আর আমি ছাড়া তোদের কে বাঁচাবে? হ্যাঁ, কে? কি বললেন? রাত পোহালেই? মানে আগামীকাল সকাল হলেই? হ্যাঁ সেরকমই তো বললেন। তবে সকলেই আমরা ভাবছিলাম ওই রকম একটা পাগল লোককে আমরা মিছিমিছি ডেকে আনতে যাব কেন। তখনই সবাই বুঝতে পারে লোকটা একটা বদ্ধ উন্মাদ। কথাটা বলে বেশ জোরেই হেসে ওঠে অরুণ। কিন্তু সনাতন যেন কিছুতেই কথাটা বিশ্বাস করতে পারে না। বেশ অবাক হয়ে অরুণের উদ্দেশ্যে বলে, না রে অরুণ, আমার মনে হচ্ছে ব্যাপারটা সেরকম নয়। তোদের মতো বাজারে উপস্থিত লোকেদেরও কোথাও একটা ভুল হচ্ছে। দেখ, লোকটা যদি ভণ্ড হতোই তাহলে ওর ভেতরে এতটা সংযম থাকতো না। আর যদি সত্যিই উনি সাধু হন তাহলে এইসব সাধু সন্তদের মধ্যে বেশ কিছু শক্তি থাকে। এইসব শক্তি ভালো কাজে প্রয়োগ করলে যতটা ভালো, কারো ক্ষতি করার জন্য ব্যবহার করলে ঠিক ততটাই খারাপ। বরং বলা যায় তার থেকে আরও 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 অনেক বেশি খারাপ। যাই বলিস, আমার কিন্তু মন বলছে
কাজটা তোরা একদম ঠিক করিসনি, এর ফল তোদের ভুগতে হবে। এতক্ষণ অরুণের কোনো রকম ভাব উদয় না হলেও সনাতনের মুখের শেষ কথাটা শুনে ওর বুকের ভেতরটা যেন একটু কেঁপে ওঠে। কথাটা সত্যি, যদি লোকটা সত্যি সত্যি সাধু হয়ে থাকে তবে তাদের ভিতরে বেশ কিছু শক্তি থাকে। তবে এই কথাও ঠিক, এখন আর কিছু করার নেই, যা হওয়ার তা হয়ে গেছে। সেই মুহূর্তে বরং হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে ঘুমোতে যাওয়াই ভালো। আর তাছাড়া সনাতন এসেছে বলে মামিমা মাংস রান্না করেছে, মাংস দিয়ে জমিয়ে দুমুঠো ভাত খেয়ে লম্বা ঘুম দেবে ঠিক করে। তার কারণ আগামীকাল ভোর ভোর ওকে বেরোতে হবে সুলতানগঞ্জের হাটে। বাড়িতে ওর মজুদ ডিমের পরিমাণ অনেকটাই কমে এসেছে, ওকে ওই হাট থেকে পেটি পাঁচেক ডিম সাইকেল করে নিয়ে আসতে হবে। আমি কাল সকালে সুলতানগঞ্জের হাটে যাব। তা তুই কি করবি, যাবি নাকি আমার সঙ্গে? তবে একদম ভোরের দিকে বেরোতে হবে কিন্তু। অরুণের কথা শুনেই মনে মনে একটা পরিকল্পনা করে নেয় সনাতন। সকালে অরুণ বের হয়ে গেলেই ও আবার ঝিমলির সাথে দেখা করতে যাবে। আর সেই ভেবেই ও বলে ওঠে, না রে ভাই, আমি আর অত ভোরে উঠতে পারবো না। এমনিতেই কলেজের পরীক্ষার সময় ঘড়িতে অ্যালার্ম দিয়ে ভোরবেলা উঠতে হতো। এখন পরীক্ষা মিটে যাওয়ার পর দুদিনের জন্য বেড়াতে এসে আর ওই ভোরে উঠতে পারবো না আমি। দুঃখিত। আর তার থেকেও বড় কথা হলো, আমি তোর সঙ্গে গিয়েই বা কী করবো বলতো? সেই তো সাথে সাথে যাওয়া আর আসা। তার থেকে তুই বরং একাই যা, আর তাড়াতাড়ি কাজটা মিটিয়ে ফিরে আসিস। আমি বাড়িতেই তোর জন্য অপেক্ষা করে থাকবো। অরুণ এই কথার উত্তরে কিছু না বললেও সনাতনের মুখের দিকে চুপ করে তাকিয়ে একটা অর্থপূর্ণ হাসি দেয়। তারপর হঠাৎ করেই বলে ওঠে, হ্যাঁ, সেই ভালো। তুই বরং বাড়িতেই থাকিস, আমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। আর তারপর আমরা একসাথে পুকুরে স্নান করতে যাব। ওদের আগামীকালের পুকুরে স্নান করতে যাওয়ার পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগেই অরুণের মামিমা ঘরের ভিতর থেকে ডাক দেন, বলি ও অরুণ, সনাতন, তোরা হাত মুখ ধুয়ে খেতে আয় বাবা, অনেক রাত হয়েছে তো। অরুণ তো আবার বললি কাল ভোরবেলা আবার বেরোবি, তাহলে আর মিচিমিচি দেরি করিস নে বাবা। তোদের খাওয়া হলে আমি আমার খাওয়া সেরে বাসন কোসন মেজে শুতে যাব বাবা। আয় আয়। মামিমার তারা শুনে অরুণও বলে ওঠে, চল সনাতন, আর দেরি করাটা ঠিক হবে না। আমরা বরং গিয়ে খেয়ে নিই, আর তারপর না হয় গল্প করব। তখনকার মতো সনাতন হাত মুখ ধুয়ে খেতে চলে গেলেও একটা ব্যাপার সনাতন লক্ষ্য করে, অরুণ মাঝে মাঝেই ওর চোখের দিকে তাকিয়ে রয়েছে, আর ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা সনাতনের চোখ এড়ায় না। যখনই সেটা সনাতন দেখতে পায় তখনই ওর মনের ভেতরটা কেমন যেন কুঁকড়ে ওঠে। শুধু একটাই ভয় হয়, অরুণ এখানকার স্থানীয় ছেলে, তাই কোনোভাবে কোনো সূত্র খাটিয়ে ঝিমলির সাথে সনাতনের সম্পর্কর কথাটা জানতে পেরে যায়নি তো। তবে সনাতনের মনের সেই সন্দেহ দূর হয় খাওয়া দাওয়ার পর রাতে শুতে গেলে। বাড়ির দোতলায় অরুণের ঘরেই শোয়ার ব্যবস্থা হয় সনাতনের। এই এতগুলো বছর এই রকমই হয়ে এসেছে, তাই প্রায় রাত 10:30 নাগাদ খাওয়া দাওয়া সেরে অরুণ আর সনাতন দোতলার অরুণের ঘরে শুতে চলে আসে। অরুণের মামা কিছু ওষুধ খাওয়ার জন্য আগেই রাতের খাবার খেয়ে তারপর ওষুধপত্র খেয়ে শুয়ে পড়েছেন। সনাতনরা যখন অরুণের ঘরে পৌঁছয় তখন শুনতে পায় অরুণের মামা বেশ জোর কদমে নাক ডাকা শুরু করে দিয়েছেন। অরুণদের বাড়িতে আগের বার এসেও সনাতন এই ব্যাপারটা লক্ষ্য করেছিল, তবে আগে অরুণের মামা এত নাক ডাকতেন না। বয়স বাড়ার সাথে সাথে ওনার এই গুণটা ভালো মাত্রায় বেড়ে গিয়েছে। তাই সেটা শুনে মুচকি হেসে সনাতন অরুণের উদ্দেশ্যে বলে, সর্বনাশ, তোর মামা তো ভয়ঙ্কর নাক ডাকছেন রে। এত শব্দের মধ্যে ঘুম আসলে হয়? সে কথা ঠিক সনাতন,
তবে তোর বলা তখন একটা কথা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে, বুঝলি? কোন কথা বলতো? ও যে রে, তখন তুই বলি না, বাজারের ঘটনাটার কথা বলছি। এভাবে সেই সাধুটাকে হয়তো সকলে মিলে অপমান না করলেই পারতো। সে কথা ঠিক অরুণ, কিন্তু কী বার করা যাবে? যে কাজ একবার করা হয়ে গেছে তা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। না রে, আসলে আমাদের এই প্রতাপগড়ে বেশ কয়েক মাস ধরে যা সব কাণ্ড ঘটে চলেছে তাতে একটু ভয় ভয় করছে। ওই সাধু যদি আবার কোনো অভিশাপ টভিশাপ দিয়ে দেন তাহলে তো বিপদ। কেন, এরকম কিছু ঘটেছে নাকি? আরে ঘটেছে বলেই তো বলছি। তোর হয়তো মনে থাকবে, ছোটবেলায় আমাদের সঙ্গে খেলতো, ওই নদীর সাঁকোর ওদিকটায় বাড়ি ছিল, ঝিমলি বলে একটা মেয়ে ছিল না? তোর মনে আছে মেয়েটার কথা? অরুণের মুখে হঠাৎ করেই ঝিমলির কথা শুনে কেমন যেন ভড়কে যায় সনাতন। ঝিমলি? ঝিমলি কোন মেয়েটা বলতো? সনাতনের মনে হয় আবার ঠিক একই রকম ভাবে অরুণ যেন ওর দিকে তাকিয়ে রয়েছে, আর সাথে সাথেই নিজের দোষটা ঢাকা দেবার জন্য বলে ওঠে, কই, ঝিমলি নামের কারোর কথা তো ঠিক মনে করতে পারছি না রে। যাই হোক, সে না হয় কেউ একটা হবে, কিন্তু কি হয়েছে তার? আর বলিস না, খুবই মর্মান্তিক ঘটনা। একজনের পাপে পুরো পরিবারটা তছনছ হয়ে গেল। মানে কি বলতে চাইছিস তুই? কি হয়েছে ওদের? আরে সে কথাই তো বলছি, শোন না একটু ধৈর্য ধরে। ওদের বাড়িতে বহু বছরের একটা মুন্ডমালী মায়ের শিলা ছিল, বহু বছরের প্রতিষ্ঠিত। বংশানুক্রমে সেই শিলার পুজো করে আসছিল ওর বাপ ঠাকুর দ্বারা। অরুণের প্রতিটা কথা তখন উন্মাদের মতো শুনতে থাকে সনাতন। ও নিজেও মনে করতে পারে ঝিমলির কাছে কথায় কথায় আগে ওই মা মুন্ডমালির শিলার কথা ও শুনেছিল। তবে ওর মনের ভিতরে তখন শুধু একটা মাত্রই জিজ্ঞাসা, ওর ঝিমলি ঠিক আছে তো? তাই অরুণের কথার মাঝেই আবারও তাড়া দেয়, এত কি হয়েছে সেই মুন্ডমালী মায়ের শিলায়? আর বলিস না, ওই ঝিমলির মা বাবা যতই ভালো মানুষ হন না কেন, ওর একটা কাকা ছিল অবিবাহিত। সত্যি কথা বলতে কি, ওই কাকাটার অনেক দোষ ছিল। প্রচণ্ড মদ খাওয়ার কারণে ধীরে ধীরে ওর শরীরটাও ভেঙে আসছিল। সেই কারণেই ওদের বাড়ি থেকে বহুবার চেষ্টা করলেও ওই কাকার আর বিয়ে হয়নি। কিন্তু শেষ পর্যন্ত উনি মানসিকভাবে এতটাই উন্মাদ হয়ে পড়েন যে বাড়িতে সাংঘাতিক সমস্ত কাণ্ড কারখানা শুরু করেন। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সেই মুন্ডমালী মায়ের শিলা বা ঝিলমিলের কি সম্পর্ক সেটা তো বল। তুই কি আমাকে কথাটা বলতে দিবি নাকি? এভাবে বারবার কথার মাঝখানে কথা বললে আমি কিন্তু আর কিছুই বলবো না। অরুণের ধমক খেয়ে নিজের মনের মধ্যে জমে থাকা পাহাড় প্রমাণ কৌতূহলকে গলা টিপে রাখে সনাতন, আর তারপর ওর কথা শুনতে থাকে। আর অরুণ বলে চলে, জানিস সনাতন, একদিন সকালবেলা আমাদের এখানে পাড়ায় এসে এক ভয়ঙ্কর কাণ্ড। হঠাৎ করে শোনা যায় ওই ঝিমলিদের বাড়িতে কোথা থেকে নাকি একটা সাধু এসে হাজির হয়েছেন। তিনি এসে দাবি করেন যে তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েছেন ওদের বাড়ি থেকে মা মুন্ডমালির সেই শিলা নিয়ে যাবার জন্য। সেই সাধু বলেন মা মুন্ডমালী নাকি তাকে আদেশ দিয়েছেন ওই শিলা নিজের কাছে নিয়ে গিয়ে পুজো করার জন্য। ওদের বাড়িতে নাকি সঠিকভাবে মায়ের যত্ন হচ্ছে না। আর সাথে সাথে উনি কথাও বলেন যদি সেদিনই উনি সেই শিলা ওনার সঙ্গে না নিয়ে যান তাহলে ওরা সেই শিলা রক্ষা করতে পারবে না। ওদের নানা পারিবারিক বাদ বিশ্ববাদে মা নাকি ওদের পরিবারের ওপর রুষ্ট হয়েছেন, তাই উনি ওই পরিবারের পুজো আর গ্রহণ করতে চান না। তারপর কি হলো? ওরা সেই ঠাকুরের শিলা সাধুকে দিয়ে দিল? না, কেউ কি কখনো তা দেয়? সেদিন ওদের বাড়ির বড় ছেলে মানে ঝিমলির বাবা বাড়িতে ছিলেন। তিনি সেই সাধুর কথা শুনলেও তাকে করজোড়ে অনুরোধ করেন, আপনি কি বলছেন সাধু বাবা? মা মুন্ডমালী আমাদের বাড়িতে এতদিন ধরে পূজিতা হয়ে আসছেন। উনি আমাদের কুলদেবী, আর আপনি বলছেন উনি আমাদের পুজো পেয়ে সন্তুষ্ট নন, উনি আমাদের ওপর রুষ্ট হয়েছেন। তবে কি তোমার মনে হয় আমি তোমাদের মিথ্যা কথা বলছি? আর না না সাধু মহারাজ, আর সে কথা বলার ধৃষ্টতা আমার নেই। মা মুন্ডমালী যদি আপনাকে স্বপ্নাদেশ দিয়েই থাকেন তবে আমি তা মেনে নিতে রাজি আছি। মায়ের ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কাজই করব না। তবে আমরা যথাসাধ্য মায়ের পুজোর আয়োজন করি। সেক্ষেত্রে আমাদের পুজোয় কি ভুল হয়েছে সে কথাটা যদি আপনি আমাদের বলেন
তবে কৃতার্থ হতে পারি, বাকি সবই মা মুন্ডমালির ইচ্ছা। শোন, মা আমাকে বলেছেন তোদের পূর্বপুরুষরা মায়ের পুজোর আয়োজন করতেন বলি দিয়ে। বলির রক্তে মায়ের শিলার অভিষেক করে প্রতিবার পুজোর শুরু হতো। প্রতি মাসের অমাবস্যায় ছাগ বলি দিয়ে মায়ের পুজোর আয়োজন করা হতো। আর চৈত্র মাসের অমাবস্যার দিন মায়ের বাৎসরিক পুজোর সময় কমপক্ষে 108টি ছাগ বলি দেওয়া হতো। থাকতো মহিষ বলির ব্যবস্থাও। ওরে ওরে মা আমার যে মুন্ডমালি, রক্ত না পেলে তো তুষ্ট হন না। আরে সেটা তোরা ভুলে গেলি কি করে? হ্যাঁ, আর সেটা না বুঝেই তোরা কিনা মায়ের পুজোয় বলি বন্ধ করে দিলি। আরে এ যে পাপ, এ যে মহাপাপ। বলির রক্ত ছাড়া মা যে তুষ্ট হতে পারেন না রে। আরে আরে সেটা সেটা তোরা বুঝলি না। হ্যাঁ, তোরা বুঝলি না। সেই সাধু মহারাজের সঙ্গে যখন ঝিমলির বাবা কথা বলছেন, ঠিক সেই মুহূর্তে সেখানে এসে পৌঁছয় ঝিমলির কাকা। আর যেমন তোকে বললাম, উনি তখন একেবারে চূড়ান্ত মদ্যপ অবস্থায় রয়েছেন। পুরো কথাটা না শুনেই হঠাৎ করে উনি ক্ষিপ্ত হয়ে ওঠেন সেই সাধুর উপর। সরাসরি আক্রমণ করে বসেন সেই বৃদ্ধ সাধুকে। ওনার বিবেচনা শক্তি তখন ওনাকে বুঝতেই দেয় না সেই স্বপ্নাদেশের কথা। উনি শুধু এটুকু বোঝেন ওই সাধু এসেছেন ওদের বাড়ি থেকে মা মুন্ডমালির শিলা নিয়ে চলে যাবার জন্য। উনি যথেচ্ছ কটু ভাষায় আক্রমণ করেন সেই সাধুকে। আমাদের গ্রামে সকলে সেদিন অবাক হয়ে দেখছিল একজন সাধুকে কিভাবে অপমান করে মারধর করে ঝিমলির কাকা গ্রাম ছাড়া করে এসেছিলেন। আর সেই মুহূর্তেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। সেই সাধু বেশ অনেকক্ষণ সহ্য করলেও শেষে আর মাথা ঠিক রাখতে না পেরে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে ফেলেন ঝিমলির কাকাকে। আচ্ছা, আমাকে এত অপমান করলি তো তোরা? বেশ বেশ, তবে আমিও তোদের অভিশাপ দিচ্ছি। তোদের এই পরিবারের সকলে শেষ হয়ে যাবে, সকলে মরবে, ভয়ঙ্কর মৃত্যু হবে তোদের। আমি মা মহাশক্তির নির্দেশে এখানে এসেছিলাম, আর তোরা আমাকেই অপমান করে তাড়িয়ে দিলি। আরে আমার অভিশাপ বৃথা যাবে না। তোরা মরবি, তোরা সবাই মরবি। তোদের এই বংশ আজ রাতের মধ্যেই শেষ হয়ে যাবে, শেষ। আর সে রাত্রেই শুরু হলো এক ভয়ঙ্কর ঘটনাচক্র। হঠাৎ করেই বেশ রাতের দিকে ওদের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে আমরা সবাই ছুটে যাই। তখন অনেক রাত হয়েছে। গিয়ে দেখি ঝিমলির কাকা তখন উঠোনের মাঝে মাটিতে পড়ে ছটফট করছেন আর মুহুর্মুহু রক্ত বমি করে চলেছেন। এখন সেদিন সেই সাধুর অভিশাপের কারণেই হোক কিংবা চূড়ান্ত মদ খাওয়ার জন্যই ঘটনাটা কাকতালীয়ই হোক, সেদিন সেই রক্ত বমি করতে করতে শেষ রাত্রির দিকে মারা যায় ঝিমলির কাকা। ডাক্তারি পরিভাষায় ওনার লিভার ভয়ঙ্কর রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল আগে থেকেই। সেটাই সেদিন রাতে চূড়ান্ত আঘাত হানল। সে কি? তার মানে সেই সাধুর দেয়া অভিশাপ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। সেদিন রাতেই ঝিমলির কাকা শেষ পর্যন্ত মারা গেলেন। হ্যাঁ, সেটাই তো গ্রামের প্রত্যেকটা মানুষ সচক্ষে সেদিন দেখেছিল কিভাবে সেই সাধুর অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে গেছিল। কয়েক ঘন্টার মধ্যেই গোটা পরিবারটা কিভাবে শেষ হয়ে গেল। গোটা পরিবারটা মানে? তুই তো বললি ঝিমলির কাকা সেদিন রাত্রে মারা গিয়েছিলেন, কিন্তু বাকিরা তাদের কি হলো? মানে ঝিমলির মা, বাবা আর ঝিমলি? আর বলিস না, অভিশাপ কি এত সহজে পিছু ছাড়ে নাকি? সেদিন শেষ রাতে যখন ঝিমলির কাকাকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে চলে যাওয়া হয়, তখন ঘটে যায় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ঘরের ভিতরে ঝুলে থাকা একটা প্রদীপ থেকে আগুন ধরে যায় ওদের বাড়িতে।
কয়েক মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাড়িটা। ঝিমলির বাবা আর মা সে কথা জানতে পেরে পাগলের মতো শ্মশান থেকে ছুটে আসেন। তাদের সব জমানো সব কিছু, এমনকি ঝিমলিও সে সময় বাড়ির ভেতরেই ছিল। ওরা পাগলের মতো ঝিমলির নাম ধরে চিৎকার করতে করতে সেই লেলিহান শিখায় জ্বলতে থাকা বাড়ির ভেতর প্রবেশ করে যান। আমরা সকলে ওদের বারণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউই ওদের আটকাতে পারেনি। যখন সূর্য ওঠে ততক্ষণে সব শেষ। আগুনের লেলিহান শিখায় ওদের গোটা বাড়িটা তখন দাউ দাউ করে জ্বলছে, আর মানুষগুলো সবাই শেষ। আর ঝিমলি, তার কি হলো? দেখে, ঝিমলির কি হয়েছিল সে কথা আমরা কেউই জানি না। তার কারণ ওর বাবা মা ঝিমলির নাম ধরে ডাকতে ডাকতে সেই আগুনের শিখার মধ্যে প্রবেশ করলেও আমরা ঝিমলির কোনো মৃতদেহ খুঁজে পাইনি। তবে ওর বাবা মায়ের ঝলসানো মৃতদেহ আমরা পরে সেই ছাই আর বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছিলাম। অরুণের শেষ কথায় যেন একটা আশার বাণী শুনতে পায় সনাতন। ঝিমলির মৃতদেহ যখন খুঁজে পাওয়া যায়নি, তখন হতেও পারে সেই দিনে সেই দুর্ঘটনায় ঝিমলি হয়তো বেঁচে গিয়েছিল। সনাতনের বেশ মনে পড়ে ঝিমলি ওকে বলেছিল সে অনেক দূর থেকে সাঁকোর কাছে এসেছে শুধুমাত্র সনাতনের সাথে দেখা করার জন্য। তার মানে নিশ্চয়ই ঝিমলি ওই মুহূর্তে ওর কোনো এক আত্মীয়ের বাড়িতেই আছে, যেটা ওই সাঁকোর থেকে অনেকটা দূরে অন্য কোথাও অবস্থিত। কিন্তু সনাতন একবারও মনে সাহস নিয়ে অরুণকে বলতে পারে না যে ঝিমলি বেঁচে আছে। ঘণ্টাখানেক আগেই ও ওদের পূর্ব পরিকল্পনা মতো ঝিমলি সনাতনের সাথে দেখা করতে এসেছিল। অবশ্য তখনও এ কথাও বলেছিল এই ফেলে আসা বছরে অনেক কিছু ঘটে গিয়েছে, যার খোঁজ সনাতনের রাখা হয়নি। সনাতন এবার মনে মনে বুঝতে পারে তাহলে নিশ্চয়ই ঝিমলি এই সমস্ত ঝামেলার কথাই বলতে চেয়েছিল। কিন্তু এই কথা তো সত্যি। সনাতন ঝিমলির এই বিপদের সময় ওর পাশে এসে দাঁড়াতেই পারেনি, জানতেও চায়নি ঝিমলির কাছে ওর কোনো সাহায্য লাগবে কিনা। তবে আর নয়, সনাতন মনে মনেই ঠিক করে নেয় কাল সকাল হলেই অরুণ বেরিয়ে গেলে ও নিজেও বেরিয়ে পড়বে। ওকে ঝিমলির এই নতুন ঠিকানার হদিশ খুঁজে বের করে সেখানে পৌঁছাতেই হবে। আর ওদের সম্পর্কটার কথা লুকিয়ে লাভ নেই। একবার ঝিমলির সাথে কথা বলে ও সবাইকেই ব্যাপারে বলবে, আর হ্যাঁ, অরুণকেও। এইসব ভাবতে ভাবতে কখন যে সনাতন ঘুমিয়ে পড়ে ওর খেয়ালই থাকে না। সনাতন, এই সনাতন, উঠ, আর কত ঘুমোবি? হঠাৎ করে এই ঘুমটা ভেঙে যায় সনাতনের। ও শুনতে পায় পাশের ঘরে অরুণের মামা তারুর স্বরে নাক ডাকছেন। ও নিজেও কোনো একটা অজ্ঞাত কারণে ঘেমে নিয়ে একেবারে স্নান করে গেছে। কিন্তু ওর ভয়ের মূল কারণটা হলো ঘুমের মধ্যেও যেন পরিষ্কার শুনতে পাচ্ছিল ওকে কেউ একজন ডাকছে। ও পরিষ্কার শুনেছে ওর নাম ধরেই কেউ একজন বারবার ডাকছে। আর কত ঘুমোবি রে বেটা? এবার ওঠ। আমার হয়ে তোকে যে একটা কাজ করে দিতে হবে। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না সনাতন? ওঠ। এবার খুব পরিষ্কার করে নিজের নামটা শুনতে পায় সনাতন। ধর্মর করে উঠে বসে বিছানার ওপর। ও বুঝতে পারে কেউ ওর নাম ধরে ডাকছে। উঠে বসে এদিক ওদিক তাকাতেই দেখে ওদের ঘরের জানলায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটার মুখ অন্ধকারে স্পষ্ট করে বোঝা না গেলেও বাইরে চাঁদের আলোয় ওর বুঝে নিতে অসুবিধা হয় না। লোকটির মাথায় জটা, আর চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। তখনই সনাতনের মনে পড়ে অরুণের এই ঘরটা বাড়ির দোতলায়, আর ওই জানলার বাইরে এমন কিছুই নেই যার উপরে দাঁড়িয়ে থাকা যায়। তাহলে ওই লোকটা ওখানে দাঁড়িয়ে রয়েছে কি করে? কথাটা মনে হতেই চমকে ওঠে সনাতন। তখন নিজেরই বলা একটা কথা হঠাৎ করে মনে পড়ে যায়। ও কিছুক্ষণ আগেই অরুণকে বলেছিল এই সমস্ত সাধু সন্ত লোকেদের অনেক অলৌকিক ক্ষমতা থাকে,
এনারা চাইলে যেমন সৃষ্টিমূলক অনেক কিছু ঘটাতে পারেন, তেমনি এদের রোষে একবার পড়লে যে কোনো সাধারণ মানুষের জীবন একেবারে তছনছ হয়ে যেতে পারে। আর সেই কারণে বেশ ভয়ে ভয়ে ওই লোকটা ডাকে সাড়া দিয়ে জানলার দিকে উঠে যায় সনাতন। শোন সনাতন, তোকে আজ রাত্রেই একটা কাজ করতে হবে। তুই তো তোর বান্ধবী ওই ঝিমলিকে চিনিস। ধরে নে ওর জন্যই তোকে এই কাজটা করতে হবে। ঝিমলির নাম শুনে মনের ভিতর আবার একটা দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হয়ে ওঠে সনাতনের। আর সাধুর সেই অন্তর্ভেদী দৃষ্টি যেন মুহূর্তের মধ্যে ওর মনের ভেতরটা পড়ে ফেলে। সাধু বলেন, তুই শুনতে পাচ্ছিস সনাতন? তোর বান্ধবী তোর জন্য কেঁদে চলেছে। তুই ওর কাছে না গেলে ওর কান্না শেষ হবে না। আমি তা হতে দেব না। ওকে এভাবেই প্রতিটা মুহূর্ত কষ্ট দেব আমি। জীবন আর মৃত্যু দুটোর কোনোটি ঝিমলির জন্য অবশিষ্ট থাকবে না। আর এই দুইয়ের মাঝে পড়ে ও তিলে তিলে মরবে। এভাবে ঝিমলির কথা শুনে আতঙ্কে আর্তনাদ করে ওঠে সনাতন। সে কি? কেন? কি অপরাধ করেছে ঝিমলি যে আপনি ওকে অত কষ্ট দেবেন? আমি ঝিমলিকে যতটুকু চিনি তাতে জ্ঞানও তো কারোর কোনো ক্ষতি করতে পারে না। আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। তুই আমার কথা বিশ্বাস করলি নাকি করলি না তাতে আমার বই গেল। যদি তুই তোর বান্ধবীকে মুক্তি দিতে চাস তবে তুই এখনই ওর কাছে যা। ওদের পারিবারিক মা মুন্ডমালির ব্রহ্মশিলা বিগ্রহ কোথাও লুকিয়ে রেখেছে। ওই শিলা বিগ্রহ তুই আমাকে এনে দে। যদি তুই এই কাজ করতে পারিস তবেই আমি ওকে মুক্তি দেব। মুক্তি দেবেন? তার মানে আপনি কি ওকে বন্দি করে রেখেছেন? আমি আপনার দুটো পায়ে পড়ি সাধু বাবা, ওকে এভাবে কষ্ট দেবেন না। ওকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আমি কালই ওকে নিয়ে কলকাতা ফিরে যাব। আমি অরুণের কাছে শুনেছি ওর পরিবারের আর কেউই এখন জীবিত নেই, তাই এই গ্রামে ঝিমলিকে আর একা থাকতে আমি দেব না। আমি ওকে নিয়ে চলে যাব। আমি অরুণকে বলবো ও কাল সকাল হলেই সব কিছু ব্যবস্থা করে দেবে। কাকে? অরুণকে? হ্যাঁ, অরুণকে? ওরে মূর্খ, তুই অরুণকে বলবি ঝিমলিকে শহরে নিয়ে যাবার ব্যবস্থা করে দিতে। আরে যে লোকটা তোদের সব থেকে বড় সর্বনাশ করলো তার উপর তোর এখনো এত ভরসা? হ্যাঁ, এখনো এত ভরসা? সেই সাধুর কথা শুনে চমকে ওঠে সনাতন। সব থেকে বড় ক্ষতি করলো মানে? কি বলতে চাইছেন ওই সাধু? আপনি কি বলছেন সাধু মহারাজ? অরুণ তো আমার বন্ধু। অরুণ আবার আমার ক্ষতি কি করবে? আর তাছাড়া অরুণ তো ঝিমলির সঙ্গে আমার সম্পর্কের কথা জানে না। আমি লজ্জায় ওকে বলতে পারিনি। তাহলে ও আমার বা ঝিমলির ক্ষতি কেন করবে? শোন সনাতন, তোর মনে জমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর তুই যথাসময় পাবি। কে তোর বন্ধু আর কে তোর শত্রু সে সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তুই জানিস তো ঝিমলি মেয়েটা ভালো। ওর মনে আমি তোর প্রতি একটি গভীর ভালোবাসা দেখেছি। আর দেখেছি বলেই আমার মনে হয়েছে ওকে একটা শেষ সূচক আমার দেওয়া উচিত তোর সাথে দেখা করার জন্য। শেষ সুযোগ? এসব কি বলছেন আপনি সাধু মহারাজ? হ্যাঁ, শেষ সুযোগ। একটা শেষ সুযোগ আমি ওকে দিতে চাই, যাতে ওর মনে জমে থাকা ওই কথাগুলো তোকে বলে যেতে পারে।
সেই সাধু মহারাজের কথা শুনে সনাতনের বুঝতে অসুবিধা হয় না ঝিমলির সাথে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে, না হলে শেষ সুযোগের কোনো প্রসঙ্গ উঠতেই পারে না। তাই পর মুহূর্তেই বলে ওঠে, আমার ঝিমলি এখন কোথায় আছে? আর ও ঠিক আছে তো? আমাকে শুধু সেইটুকু বলুন সাধু মহারাজ, শুধু সেইটুকু বলুন। আমি কথা দিচ্ছি আমি আপনাকে আর তৃতীয় একটাও প্রশ্ন করব না। শোন সনাতন, তোকে আমি শুধু এটুকুই বলবো, ঝিমলি এই মুহূর্তে এমন একটা পরিস্থিতিতে আছে যাতে সে এখনো জীবিতও নয় আবার মৃতও নয়। ওর শরীর ধ্বংস হয়ে গেলেও ওর আত্মা এখনো ওই প্রতাপগড়ের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। তোকে কথা দিতে হবে, তুই ওর কাছ থেকে আমাকে মা মুন্ডমালির ব্রহ্মশিলা এনে দিবি, আর তাহলেই একমাত্র আমি ওকে জীবিত অবস্থায় তোর কাছে ফিরিয়ে দেব। কিন্তু তারপর ও আর কোনো দিন এই প্রতাপগড়ে ফিরে আসতে পারবে না। বল, তুই কি রাজি? রাজি, আমি রাজি। আমি আপনাকে কথা দিচ্ছি, মা মুন্ডমালির শিলা ও কোথায় লুকিয়ে রেখেছে তা জেনে আমি আপনার হাতে তুলে দেবই। আর আপনাকে কথা দিতে হবে আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দেবেন। বেশ, তবে তাই কথা দিলাম। তুই এখন এই বাড়ি থেকে বের হয়ে আয়। পুকুর পাড়ের দরজা দিয়ে বেরোলেই সামনে একটা কালো কুকুর দেখতে পাবি। ও তোকে ঝিমলির কাছে নিয়ে যাবে। ওই কুকুরটার পিছু পিছু তুই জঙ্গলের রাস্তা ধরে যাবি। মনে রাখিস, পথে যেতে যেতে যদি পিছন থেকে কাউকে তোর নাম ধরে ডাকতে শুনিস, তাহলে ভুল করেও পেছনে ফিরে তাকাবি না। ওই পথে বহু অতৃপ্ত প্রেতাত্মার বাস। তারা ছলা কলাও কিছু কম জানে না। তারা প্রতিটা মুহূর্তে তোকে ভুল পথে চালিত করার চেষ্টা করবে। মনে সাহস রাখবি, মা মুন্ডমালি তোকে রক্ষা করবেন। কথা শেষ হবার সাথে সাথেই সেই সাধু মহারাজ যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। তখন রাত বেশ গভীর। এমনিতে এত রাতে বাইরে বের হতে সনাতনের বেশ ভয় ভয় করলেও এই প্রথমবারের জন্য ও শক্ত মনে পুকুর পাড়ের দরজা খুলে বাইরে বের হয়ে আসে। আর আসতেই দেখে সেখানে সেই সাধুর কথা মতো একটা কালো রোগা নেড়ি কুকুর কোথা থেকে জানি মুখে একটা কিছু কাঁচা মাংস নিয়ে এসে চিবোচ্ছে, আর ওর দুপাশে চোয়াল বেয়ে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। কুকুরটাকে ওভাবে মাংস চিবোতে দেখে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে সনাতনের। কিন্তু ও পর মুহূর্তেই মনে করে এই কুকুরটাই হলো ওর একমাত্র মাধ্যম যে ওকে ওর ঝিমলির কাছে পৌঁছে দেবে। আর ওর সামনে এসে দাঁড়াতেই মুখে একটা শব্দ করে কুকুরটাও সেই মাংসটা মুখে নিয়ে সামনের দিকে ছুটতে শুরু করলো। সনাতন জানতো আসলে কুকুরটা ওকে পথ দেখাচ্ছে। ওর পিছু পিছু ছুটতে শুরু করে সনাতন। পুকুর পার হয়ে ধীরে ধীরে জঙ্গলের পথে ঢোকে সনাতন। গভীর রাতে জঙ্গলের ভিতরে নানা অজানা ভয়ঙ্কর সব শব্দ ভেসে আসতে শুরু করে, কখনো বেশ দূর থেকে, আবার কখনো মনে হয় কেউ যেন তার দু হাতের মধ্যেই এসে চিৎকার করছে। আবার কখনো ভেসে আসে কোনো হিংস্র পশুর গর্জন, আবার কখনো পশুর কান্না। মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে যায় সনাতনে। তবু ওর লক্ষ্য স্থির। সামনে কালো কুকুরটা যতক্ষণ না ওকে ওর গন্তব্যে নিয়ে গিয়ে ফেলছে, ততক্ষণ সনাতনের সাথে সাথে ওই কুকুরটারও বিরাম নেই। বেশ কয়েকবার উঁচু নিচু মাটির ঢেলায় পা জড়িয়ে মুখ থুবড়ে পড়ে যায় সনাতন। তারপর কোনো রকম উঠে দাঁড়িয়ে আবারও ছুটতে শুরু করে। গভীর রাত্রে জঙ্গলের মধ্যে কোনো কিছুই দেখতে পায় না ও, শুধু দেখতে পায়
ওর সামনে ওর পথপ্রদর্শক সেই কালো কুকুরটাকে। ক্ষণিকের জন্য সনাতনের মনে হয় ও যেন নিজের বশে ছুটছে না, কোনো একটা অদৃশ্য চালিকা শক্তি ওকে টেনে নিয়ে চলেছে জঙ্গলের মধ্য দিয়ে, আর ও কেমন একটা সম্পূর্ণ ঘোরের মধ্যে রয়েছে। হঠাৎ করে কুকুরের ডাক শুনে থমকে দাঁড়ায় সনাতন। এতক্ষণ পর্যন্ত ওই তাজা মাংসপিণ্ডটা ধরে থাকার কারণে কুকুরটা একবারও ডাকেনি। এই প্রথমবারের জন্য ডাকে সে। আর তখনই সনাতন দেখে মাটির ওপরে বেশ কিছু উঁচু নিচু পাথরের টুকরোর চারপাশে ওই কুকুরটা গোল হয়ে ঘুরছে আর চিৎকার করছে, যেন হঠাৎ করেই ওর মনে একটা তীব্র আক্রোশ জমাট বেঁধেছে। রাগে নখ দিয়ে মাটি আঁচড়াতে শুরু করে কুকুরটা, আর সাথে সাথেই রাতের জঙ্গলি নিস্তব্ধতাকে খান খান করে ওই কুকুরটা ভয়ঙ্কর শব্দ করে চিৎকার করে উঠল। তুই শান্ত হ, শান্ত হ ভুলো, এই তো আমি আছি, তুই শান্ত হ। ঝিমলি, 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 দেখ দেখ, আমি এসেছি তোর কাছে। আমি এখন বুঝতে পারছি তোর উপর দিয়ে কত বড় ঝড় বয়ে গিয়েছে, আর আমি সেই কঠিন সময়ে তোর পাশেটুকু থাকতে পারিনি। হায় ঈশ্বর, তুমি আমাকে এই অপরাধের জন্য ক্ষমা করো। বুঝতে পারছিস সনাতন, আমার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে? না রে, তুই কিচ্ছু বুঝতে পারছিস না। তুই জানিস আমার এই অবস্থা কে করেছে? আমি জানি, আমি এখন সব জানি। সাধু মহারাজ তোদের বাড়িতে এসেছিলেন মা মুন্ডমালির শিলার নিচের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। মা নাকি তাকে সেরকমই স্বপ্নাদেশ দিয়েছিলেন, কিন্তু তোর কাকা তার সঙ্গে চরম দুর্ব্যবহার করলে সেই সাধু মহারাজের অভিশাপে তোদের গোটা পরিবারটা ধ্বংস হয়ে যায়। না, এটা সত্যি হলেও সম্পূর্ণ সত্যি নয়। আমার এই অবস্থার জন্য ওই সাধু মহারাজের অভিশাপ দায়ী নয়। তুই জেনে রাখিস সনাতন, আমার এই অবস্থা করেছে তোর বন্ধু অরুণ আর ওর কয়েকজন সাথী মিলে। কাকার মৃতদেহ নিয়ে পাড়ার সকলে শ্মশানে চলে গেলে কাকার চিতা যখন জ্বলছে, তখন অরুণ আর ওর বন্ধুরা ফিরে আসে আমাদের বাড়িতে। তখন সেই সাধু মহারাজের কথা সকলেই জানতে পেরেছে, কিন্তু অরুণের উদ্দেশ্য ছিল অন্য। ও আমার উপরে পাশবিক অত্যাচার করে আমায় খুন করতে চায়, কারণ ও জানত সেই রাতে যদি ও সফল হতে পারত তবে কেউ ওকে দোষ দিত না। সকলেই ভাবত আমার মৃত্যু হয়েছে ওই অভিশাপের কারণে। কেউ ওকে বা অন্য কাউকে সন্দেহও করত না। আর ওরা যখন গভীর রাতের অন্ধকারে আমার ঘরে ঢুকে আসে, তখন আমি নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্য হাতের কাছে কোনো কিছু না পেয়ে মা মুন্ডমালির সেই ব্রহ্মশিলা দুই হাতে তুলে সজোরে আঘাত করি অরুণের মাথায়। অরুণ ছিটকে গিয়ে পড়ে ঘরের অন্য প্রান্তে। আর আমার কাছে প্রত্যাঘাত পেয়ে প্রচণ্ড রাগে অরুণ বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যাতে আমি সেখানে সম্পূর্ণ দগ্ধ হয়ে মরে যাই। আমার বাবা মাও সেই ঘটনার কথা জানতে পারে শ্মশানেই, আর ওনারা মাথা ঠিক রাখতে না পেরে আমাকে বাঁচাতে ছুটে এসে সেই আগুনের মধ্যেই নিজেরাও আত্মহতি দেন। কিন্তু সব থেকে বড় কথা হলো আমি অক্ষতই থেকে যাই, কারণ আমি যখন মা মুন্ডমালির ব্রহ্মশিলা দিয়ে অরুণকে আঘাত করেছিলাম, তখন অরুণের মাথা ফেটে টাটকা নর রক্ত ওই শিলায় লেগে যায়। আর মা মুন্ডমালির আশীর্বাদে আমি দগ্ধ হওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পাই। আমার বাহ্যিক শরীরটা এই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেলেও যেহেতু মা মুন্ডমালির শিলা আমার হাতে ছিল, তাই মায়ের আশীর্বাদে আগুনের তাপ আমায় কোনো কষ্ট দিতে পারে না। আমি রয়ে যাই জীবন আর মৃত্যুর মাঝামাঝি এক জায়গায়। আমি সে সময় শুধু তোর জন্যই ভেবেছিলাম, কিন্তু আমি কোনোভাবেই তোর সাথে যোগাযোগ করে উঠতে পারিনি রে সনাতন। কিন্তু তারপর মা মুন্ডমালির ওই ব্রহ্মশিলা তুই সেই সাধু মহারাজকে দিয়ে দিসনি কেন? না, আমি কিছুতেই তা দেব না,
কাউকে দেব না। মা মুন্ডমালির আশীর্বাদ আমার উপর ছিল বলেই ওই আগুনে আমার বাবা মা যখন যন্ত্রণায় ছটফট করে পুড়ে মরে যায় তখনও আমার কিছু হয়নি। আগুনের তাপ আমাকে স্পর্শ করতে পারেনি। আমি মা মুন্ডমালিকে তাই কিছুতেই কারোর হাতে দেব না। মা আমার কাছেই থাকবেন। তুই ভুল করছিস চিমলি। বাস্তব পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর। মা নিশ্চয়ই তোকে আশীর্বাদ করেছেন, কিন্তু মা নিজেই চেয়েছেন সেই সাধু মহারাজের কাছে চলে যেতে। আর সেই সাধু মহারাজ আমায় কথা দিয়েছেন, যদি তুই তাকে তার আরাধ্য দেবীর ব্রহ্মশিলা ফিরিয়ে দিস তাহলে উনিও তোকে এই জীবন মৃত্যুর মাঝামাঝি বন্দিদশা থেকে মুক্তি দেবেন। উনি কথা দিয়েছেন, উনি জীবিত শরীরে তোকে আমার কাছে ফিরিয়ে দেবেন। আমি তোর কাছে হাত জোড় করছি, বলিস তো তোর দুটো পায়ে ধরছি, তুই ওই ব্রহ্মশিলা ওই সাধু মহারাজকে দিয়ে দে। না, আমি কাউকে সেই ব্রহ্মশিলা দেব না। তুই দয়া করে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তুই তো নিজেই দেখছিস, নররক্ত পেলে তবেই মায়ের ব্রহ্মশিলা জাগ্রত হয়ে ওঠে। তুই এভাবে মায়ের সেবা করতে পারবি না। আমি তোর পায়ে ধরছি, তুই ওই ব্রহ্মশিলা সাধু মহারাজকে দিয়ে দে। আমি তোকে যেভাবে ভালোবাসি তুই সেইভাবেই আমার কাছে ফিরে আয় ঝিমলি। সনাতনের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে ঝিমলি। প্রথমে ওর গলায় যতটা আক্রোশ ছিল, সনাতনের সাথে কথা বলে সেটা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। ঝিমলি, ঝিমলি, তুমি আর ভুল করো না। আমি মানছি মা মুন্ডমালি দীর্ঘদিন ধরে তোমাদের বাড়িতে কুলো দেবী রূপে পূজিতা হয়েছেন, কিন্তু এবার মা চান পবিত্র মা নর্মদার তীরে প্রতিষ্ঠিতা হতে। আমি মা মুন্ডমালির ব্রহ্মশিলা নিয়ে নর্মদার অভিমুখে যাত্রা করব। সেখানে একটি উপযুক্ত স্থান দেখে আমি মায়ের মন্দির স্থাপন করে মায়ের ব্রহ্মশিলাকে প্রতিষ্ঠা করব। মায়ের সেরকমই ইচ্ছে ঝিমলি, সেরকমই ইচ্ছে। তুমি আর মা মুন্ডমালির ইচ্ছা পূরণের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িও না। আমায় মাকে নিয়ে যেতে দাও ঝিমলি, যেতে দাও। সনাতন আর সেই সাধু মহারাজের ঐকান্তিক আবেদন শুনে ঝিমলির মনটা যেন ধীরে ধীরে গলে যায়। ও মাটির উপরে পড়ে থাকা সেই পাথরের খণ্ডগুলোর তলায় লুকিয়ে রাখা মা মুন্ডমালির ব্রহ্মশিলা বের করে নিয়ে আসে, নিয়ে এসে সাধুর দিকে এগিয়ে ধরে। দেখুন সাধু মহারাজ, মা মুন্ডমালি আদি পরাশক্তির অংশ। তাঁর শক্তি অপরিসীম, তাই তাঁর যা ইচ্ছা আপনি সেটাই সম্পূর্ণ করুন। আমি আর আপনার পথে বাধা হয়ে দাঁড়াবো না। তোমার মঙ্গল হোক। আমি সনাতনকে কথা দিয়েছি, তুমি যদি আমাকে এই ব্রহ্মশিলা দিয়ে দাও তবে আমি তোমাকে আবারও সশরীরে জীবিত করে দেব। যেহেতু তোমার মৃত্যুর সময় হয়নি, তাই মা মুন্ডমালির আশীর্বাদে তোমাকে পুনরায় জীবন দান করব আমি। দেখো, আজ রাত প্রায় শেষ। পূব আকাশে সূর্যের রক্তিম আলোর আভা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ওই সামনের নদীতে 3টি ডুব দিয়ে স্নান করে আসবে। আর তাহলেই মা মুন্ডমালির আশীর্বাদে তুমি আবারও জীবন লাভ করবে। সনাতন অবাক হয়ে দেখে পূব আকাশে তখন সত্যি আলোর ছটা লেগেছে। সূর্যদেব উদিত হতে তখনও আরও কিছুটা সময় বাকি। ঝিমলি ওর ছায়া শরীর নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় সেই নদীর দিকে। আর সেই সাধু মহারাজ দুহাতে মা মুন্ডমালির ব্রহ্মশিলা মাথার ওপর তুলে ধরে মায়ের কাছে প্রার্থনা করতে থাকেন। সুশোভিতা রক্তপ্রিয়া চামুণ্ডা ওম নমঃ। ওম হ্রিং কালী কপালিনী মুন্ডমালা সুশোভিতা রক্তপ্রিয়া চামুণ্ডা ওম নমঃ। মারে, এই মেয়েটার জীবন তুই ফিরিয়ে দে মা।
মা, এই মেয়েটার জীবন তুই ফিরিয়ে দে, ওকে ওর বোনের মানুষের কাছে তুই ফিরিয়ে দে মা, ওর বাকি জীবনটা ওকে বাঁচতে দে মা। আর এবার তুই আমাকে তোর চরণে টেনে নে। এই জীবন চক্রে আমি ক্লান্ত হয়ে পড়েছি রে মা, আমাকে এবার তুই তোর অমৃত লোকে ঠাই দে মা, ঠাই দে। সনাতন অবাক হয়ে দেখে নদীতে ডুব দিয়ে স্নান করার পর সম্পূর্ণ সুস্থ শরীরে ঝিমলি উঠে আসে জল থেকে। ভোরের পবিত্র আলোয় সিক্ত বসনে সদ্য স্নান করা ঝিমলিকে যেন স্বর্গের এক অপ্সরা বলে মনে হয় সনাতনের। সনাতন মোহিত হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঝিমলির দিকে। সেই ঝিমলি যাকে সনাতন চেনে, যা শরীরের একবার ছোঁয়া পাওয়ার জন্য, যাকে একবার দু চোখ ভরে দেখার জন্য ও বারবার প্রতাপগড়ে ছুটে আসে। সহজ সরল হাসি খুশি প্রাণ খোলা ঝিমলি। সনাতন ছুটে এগিয়ে গিয়ে ঝিমলির অর্ধনগ্ন সদ্য স্নাত ভিজে শরীরটাকে ওর চাদর দিয়ে ঢেকে দেয়। ঝিমলি উঠে এসে সেই সাধুর চরণে প্রণাম জানালে সাধু বলেন, মনে রাখিস মা, কারোর প্রতি মনে কোনো প্রতিহিংসা পুষে রাখবি না। সনাতন তোকে ভালোবাসে, এই কথা লোক মুখে জানার পর অরুণ ওর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোর চরম ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু তোরা আর নিজেদের মনে ওর প্রতি কোনো প্রতিশোধ স্পৃহা রাখিস না। তাহলে এই পাপ চক্রের কোনোদিন শেষ হবে না। তোরা ওকে ক্ষমা করে দে, তোরা এখনই ফিরে যা কলকাতায়। অরুণের কৃতকর্মের শাস্তি ওকে মা মুন্ডমালী নিজেই দেবেন। তোরা আর এই পাপ চক্রকে টেনে নিয়ে বেড়াস না। আপনার আদেশ শিরোধার্য সাধু মহারাজ। আমরা আর ওদের বাড়ি যাব না, আমরা এখান থেকেই ফিরে যাব রেল স্টেশনের উদ্দেশ্যে এখনই। আর কোনো দিন আমি এই প্রতাপগড়ে আসবো না, কোনো দিনও নয়। সনাতন সেদিন কথা রেখেছিল। প্রতাপগড় স্টেশন থেকে শিয়ালদাগামী প্রথম ট্রেন ধরে ও ঝিমলিকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেলে আর কোনোদিনও ফিরে আসেনি প্রতাপগড়ে। আর তারপর ঝিমলিকে পরিবারের সকলের সম্মতিতে বিয়ে করে ও সুখে সংসার করেছিল। কিন্তু সত্যি বলতে কি অরুণ ওর পাপের শাস্তি থেকে নিস্তার পায়নি। ওর কাছে ঠিক খবর পৌঁছে গিয়েছিল যে সনাতন ঝিমলিকে বিয়ে করে সুখে সংসার করছে, যে মেয়েটাকে ও নিজের হাতে চরম সর্বনাশ করে খুন করতে চেয়েছিল, আর যেখানে সফল হতে না পেরে ওর বাড়ির সমেত সম্পূর্ণ জ্বালিয়ে দিয়ে ওকে মেরে ফেলতে চেয়েছিল, সেই মেয়েটা কি করে জীবিত থেকে সনাতনের সাথে সুখে শান্তিতে ঘর করছে সেটা অরুণ কিছুতেই বুঝতেই পারে না। মনের মধ্যে একটা চরম দুশ্চিন্তা দানা বাঁধে অরুণের। সময়ের সাথে সাথে তা ক্রমে পরিণত হয় এক ভয়ঙ্কর মানসিক ব্যাধিতে। সকলকে চূড়ান্ত সন্দেহ করতে আর ভয় পেতে শুরু করে অরুণ। কয়েক বছরের মধ্যে অরুণ সম্পূর্ণ মানসিক বিকারগ্রস্ত একজন শারীরিক প্রতিবন্ধীতে পরিণত হয়। কারুর সাথে মেশা তো অনেক দূর, কারুর সাথে সামান্য কথা বলাও বন্ধ করে দেয় অরুণ। প্রথম দিকে অরুণ সনাতন আর ঝিমলির সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করলেও সনাতনরা আর কোনোদিনই ওর সাথে কথা বলে না। জীবনের শেষ কয়েকটা বছর অরুণ শুধুমাত্র ঝিমলির কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা নিয়েই বেঁচে থাকে। তারপর একদিন হারিয়ে যায় কালের অতলে। ওই সাধু যথার্থই বলেছিলেন, ওর কৃতকর্মের জন্য ওর শাস্তির বিধান স্বয়ং মা মুন্ডমালী দিয়েছিলেন, আর ওকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিতে পারার জন্য সনাতনদেরও মনে আর কোনোদিনও কোনো বিদ্বেষ ভাব জন্মায়নি। ওরা তারপরে সুখে সংসার করতে থাকে।
সেই সাধু মহারাজ মা মুন্ডমালির জাগ্রত ব্রহ্মশিলা নর্মদা নদীর তীরে এক উপযুক্ত স্থান দেখে এক মন্দির নির্মাণ করেন, সেখানেই প্রতিষ্ঠা করেন। বিয়ের বেশ কয়েক বছর পর সনাতনরা খোঁজ নিয়ে অমরকণ্টকের কাছে সেই মন্দিরের মায়ের দর্শনও করে এসেছিল। সেই জাগ্রত ব্রহ্মশিলা প্রতিষ্ঠা করার পরদিনই সূর্যোদয়ের মুহূর্তে সেই সাধু মহারাজ নর্মদার পবিত্র জলে সলিল সমাধি নিয়েছিলেন। তখন আর ওদের বুঝতে অসুবিধা হয়নি ওই ব্রহ্মশিলার উপযুক্ত স্থানে প্রতিষ্ঠা করার জন্যই ওই সাধু মহারাজকেও এই জগতে পড়ে থাকতে হয়েছিল। আর নিজের কাজ সম্পূর্ণ করে উনিও ফিরে গিয়েছিলেন ওনার অমৃত যাত্রার পথে। সম্পূর্ণ হয়েছিল ওনার জীবন চক্র। আর মন্দিরে দেবীর ব্রহ্মশিলায় প্রণাম করার পর মন্দিরের গর্ভগৃহ থেকে বের হয়ে এসে ঝিমলি আর সনাতন প্রণাম জানিয়েছিল মন্দিরের ঠিক পাশেই প্রতিষ্ঠিত সেই সাধু মহারাজের মূর্তিতে। আর ঠিক তখন ওরা পরিষ্কার শুনতে পেয়েছিল বহু বছর আগে শোনা সেই সাধু মহারাজের কণ্ঠস্বর। কল্যাণমস্তু, তোদের মঙ্গল হোক। এতক্ষণ আপনারা শুনছিলেন শিবাঙ্গনের কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্স মা মুন্ডমালির ব্রহ্মশিলা। চরিত্রায়নে কথক ও ঝিমলির বাবা শুভায়ু, সনাতন অরিত্র, ঝিমলি কাব্যশ্রী, অরুণ মিনহাজুল, সাধু আবির, অরুণের মামিমা শান্তনা, সাউন্ড ডিজাইনে রাহুল, পোস্টার ডিজাইন পিয়ালি, সমগ্র পরিচালনায় শুভায়ু। এইরকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আমাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল। গল্পেরা বেঁচে থাকুক কানে কানে।